দেশে সন্ত্রাস চলতেছে, এটা মবের নামেই সন্ত্রাস চলতেছে, দেশে চাঁদাবাজি চলতেছে। অন্তর্বর্তী সরকারের সময় আইন ছিল, কিন্তু আইনের শাসন কিন্তু ছিল না। এই সরকার প্রতিষ্ঠার পর থেকে মব কালচারকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সব ভুলে যায়। দর্শক, ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন ক্যাম্পাস টাইমস জনতার কথায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের বিষয় মব সহিংসতা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে। শুনবো তাদের কথা। মব সহিংসতা বলি কিংবা সংঘবদ্ধ আক্রমণ বলি, এটা কোনোটাই আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা প্রতিটা ঘটনার ক্ষেত্রে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে এই ধরনের হামলা এবং আক্রমণ হয়। এবং হামলা এবং আক্রমণের লক্ষ্যবস্তুর দিকে যদি আমরা তাকাই, আমরা সবসময় দেখতে পাবো সমাজে যারা সংখ্যালঘু চিন্তার মানুষজন আছে বা কোনো না কোনোভাবে সংখ্যালঘু মতের মানুষ, তাদের উপরে আসলে খুব সংঘবদ্ধভাবে এটা আক্রমণ করা হয় এবং পেছন থেকে থাকে কোনো না কোনো একটা পলিটিক্যাল গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে খুব খোলাভাবে আসলে এই মব সন্ত্রাসের পক্ষে আসলে সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা আসলে মতামত উৎপাদন করে গেছে। আমরা পরবর্তীতে দেখলাম যে নির্বাচিত সরকার আসার পরেও এই যে মব সহিংসতা, সেটা আসলে বন্ধ হয় না। এই বন্ধ না হওয়ার পেছনে আসলে কারণটা আসলে আমরা দেখব যে সরকারের যে মানে জনগণকে নিরাপত্তা যে দেওয়ার ঘোষণা কিংবা জনগণকে নিরাপদ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নাই। সে সরকারকে মানে একভাবে হচ্ছে জনগণের বিপরীত দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ফলে আমরা দেখতে পেলাম যে কুষ্টিয়াতে কিছুদিন আগেই আমরা শামীম আল জাহাঙ্গীর নামে একজন পীরকে পিটিয়ে হত্যা করা হলো এবং এই পিটিয়ে হত্যার পর হচ্ছে মামলা হলো, কিন্তু এখন পর্যন্ত একজন ব্যক্তি আসলে গ্রেপ্তার হয় নাই। এবং এই তথ্যটাও মানে গণমাধ্যমে আসছে যে এই আক্রমণের পেছনে জামাত ইসলামের নেতৃবৃন্দ জড়িত আছেন। এই আক্রমণের পেছনে মামুনুল হকের এই খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জড়িত আছেন এবং তাদের দুইজনকে প্রধান আসামি করে আরও অসংখ্য ব্যক্তিদেরকে আসামি করে যেই পীরের ভাই সে মামলা করছে। এতদিন পরে কিন্তু কোনো গ্রেপ্তার হয় নাই। আজকে গণমাধ্যমে আসলো যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, হত্যায় অংশগ্রহণ করছে, কিন্তু তাদের নামে কিন্তু মামলায় তাদের নাম এজাহারভুক্ত না। হ্যাঁ, এবং তারা এখনও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই যদি হয় আসলে আমাদের নির্বাচিত সরকারের আইন শৃঙ্খলা বাস্তবায়নের আসলে প্রচেষ্টা, সেক্ষেত্রে তো এই যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে যারা হচ্ছে মব সন্ত্রাস করতে চায়, তারা কেন করবে না? সে যখন এখান থেকে ফায়দা লুটতে পারতেছে, সে ভিন্ন মতকে দমন করতে পারতেছে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে বানাতে পারতেছে, সে তো আসলে এই ধরনের কাজ করবেই। ফলত এই যে মব সন্ত্রাস চলতেছে, আমরা মনে করি না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা, আমরা মনে করি না এগুলা কিছু মানুষের হঠাৎ মস্তিষ্ক প্রসূত একটা কল্পনা থেকে উঠে আসছে, ব্যাপারটা এরকম না। এটা খুব সুপরিকল্পিত এবং এর মাধ্যমে আসলে আমাদের সমাজকে একটা অসহিষ্ণু সমাজ তৈরি করার যে প্রচেষ্টা, সেটা আসলে ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ। বিএনপি সরকার জনগণকে অনিরাপদ করে রাখতেছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যেরকমভাবে অনিরাপদ রাখছে, তারা একই কাজটাই করতেছে। ফলত আমরা দেখতে পাই যে মানে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে জনগণের আসলে কোনো মুক্তি নাই। আমাদেরকে বারবার আসলে অতীতের কথা মনে পড়ে। আমরা বিএনপি সরকারের কথা যখন বলি, আমরা এই 2001-এর কথা আমরা মনে পড়ে, যখন আমরা এই ধরনের সহিষ্ণুতা দেখি, বিশেষত ধর্মকে কেন্দ্র করে, ধর্মীয় উগ্রবাদকে কেন্দ্র করে কিংবা ধর্মীয় বয়ানকে কেন্দ্র করে কাউকে যখন হত্যা করা হলো, আমাদের বাংলা ভাইয়ের কথা মনে পড়ে। বাংলা ভাই এই যে এই রাজশাহী অঞ্চলে কম হত্যাকাণ্ড চলায় নাই এবং এইটা প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2001-এর যে বিএনপি জামাতের জোট সরকার ছিল, তাদের নেতৃবৃন্দের প্রত্যক্ষ মধ্য দিয়ে আসলে তাদের উত্থান হয়েছিল এবং পরবর্তীতে সামলাতে না পেরে আমরা দেখলাম যে র্যাব গঠন করা হলো এবং র্যাবের গঠনের পরবর্তীতে আমরা দেখেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু র্যাবের মাধ্যমেই আসলে শুরু হয়েছিল। অন্তত হাজারখানেক কমিউনিস্ট নেতাদেরকে ওই সময় র্যাব হত্যা করেছিল, যার বাস্তবতায় বাংলাদেশকে আমরা একটা পর্যায়ে দেখতে পেলাম যে বাংলাদেশের মানে গণতন্ত্র আসলে কোন জায়গায় গিয়া বিপর্যস্ত হয়েছিল। তো ফলে এই জিনিসগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। দেখেন, মব কালচার এটা কালচার তো জিনিসটা, এই জিনিসগুলো হচ্ছে সন্ত্রাস। দেশে সন্ত্রাস চলতেছে, এটা মবের নামেই সন্ত্রাস চলতেছে, দেশে চাঁদাবাজি চলতেছে, সিন্ডিকেট চলতেছে। আজকে হচ্ছে এই মানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলো। হ্যাঁ, এতদিন পর্যন্ত হচ্ছে জ্বালানি তেলের মূল্য মানে আটকে রাখা হয়েছিল বা দাম বাড়ানো হয় নাই, কিন্তু আমরা দেখলাম যে জ্বালানি তেল হচ্ছে সিন্ডিকেট করে প্রচুর পরিমাণ হচ্ছে মানে গোপনে এগুলা এই মজুত করা হলো এবং বিশ্ববাজারে যখন হচ্ছে জ্বালানি তেলের দাম কমে আসতেছে, ঠিক সেই মুহূর্তে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে ফেলা হলো। অর্থাৎ সিন্ডিকেট যারা করছিল, মজুত যারা করছিল, তাদেরকে আসলে পুরস্কৃত করা হলো।
তো ফলে এই যে কর্মকাণ্ডগুলো আমরা একদিকে দেখতে পাই যে মব সন্ত্রাস হচ্ছে, অর্থাৎ সংঘবদ্ধ সন্ত্রাস হচ্ছে, একদিকে দেখতে পাচ্ছি চাঁদাবাজি হচ্ছে, একদিকে দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটের যে মজুতদারিতা সেই জিনিসটা হচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মানে পজিটিভ কোনো দৃষ্টান্ত আসতেছে না। এইরকম একটা অবস্থায় মানে এই ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মব সন্ত্রাস বন্ধ হবে কবে সেটা আসলে নির্ধারণ করতে পারে দুইটা পক্ষ। এক হচ্ছে সরকার পক্ষ, সরকার যদি জনগণের পক্ষে দাঁড়ায়, জনগণের নিরাপত্তার সে আন্তরিকভাবে যদি দেখে এবং জনগণের কাছে সে জবাবদাহিতে যদি ফিল করে, তাহলে আসলে বন্ধ হতে পারে। আরেকটা উপায় আছে যেটা হচ্ছে সেই মব সন্ত্রাস এবং সহিষ্ণুতা সন্ত্রাস চাঁদাবাজি সবই বন্ধ হবে। সেটা হলো জনগণ যদি অবস্থান নেয় যে না, সরকারকে কোনো প্রকার হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দিবে না, মব সন্ত্রাস করতে দিবে না, চাঁদাবাজি করতে দিবে না, বরঞ্চ তাকে উচ্ছেদের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বসাবে, তখনই হতে পারে। এছাড়া আর কোনো উপায় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব জাস্টিসগুলো হয়েছিল কিংবা যে মব কালচারগুলো হয়েছিল, সেই মব কালচার কিন্তু অনেকে অনেকভাবে ফায়দা লুটার চেষ্টা করেছে। বিশেষ করে বিগত সময় যারা গুপ্ত অবস্থায় ছিল, তারা কিন্তু তাদের দলীয় স্বার্থ কিংবা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক সময় অন্তর্বর্তী সরকারের সময় আইন ছিল কিন্তু আইনের শাসন কিন্তু ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে মানুষের মৌন সমর্থন ছিল, কিন্তু একদম ভোটাধিকারের মাধ্যমে কিংবা ম্যান্ডেটের মাধ্যমে যেই শক্তি সেই সরকারের দরকার ছিল, সেই শক্তি কিন্তু তখন ছিল না। কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বর্তমানে যে সরকার রয়েছে, সেটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। তাদের আইন রয়েছে এবং আইন প্রয়োগ করার ম্যান্ডেট তারা রয়েছে। এজন্য যারা ব্যাকডোর দিয়ে কিংবা যারা গুপ্ত ছিল কিংবা সমাজের যারা প্রকৃতপক্ষে দুষ্কৃতকারী যারা, তারা কিন্তু গণতন্ত্রের প্রতি কিন্তু তারা কিন্তু সবসময় ভয় পায়, তারা আইনের শাসনকে সবসময় ভয় পায়। এই জন্য তারা অনেকটা গুটিয়ে নিয়েছে এবং আইনের শাসনের প্রতি বিএনপি অতীতেও সবসময় শ্রদ্ধাশীল ছিল এবং এখনও কিন্তু তারা সবসময় আইনের শাসনকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই জন্য মনে হয় প্রকৃতপক্ষে যারা মব কালচারে যারা জড়িত ছিল কিংবা যারা প্রকৃতপক্ষে মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত যারা, অসাধু চক্র যারা, তারা ভয় পেয়ে তাদেরকে গুটিয়ে নিয়েছে। এটাই মনে হয় আমার প্রকৃত রহস্য মনে হয়। আসলে যেই দু একটি যেই ঘটনা ঘটেছে, বিশেষ করে মাজারে, এটি একটি আইসোলেটেড ঘটনা, কিন্তু রাষ্ট্র তো সবসময় সব কিছু প্রতিরোধ করতে পারে না, প্রতিহত করতে পারে না। কিন্তু ঘটনা ঘটার পরে রাষ্ট্র কী ভূমিকা নিল, তড়িৎ কী ব্যবস্থা নিল, প্রকৃতপক্ষে যারা ওই ঘটনায় জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনেছে কিনা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। আমরা দেখেছি এই সরকার যে কোনো ঘটনা ঘটলে অন্তত মানে খুব দ্রুততার সহিত এবং ক্ষিপ্রতার সহিত 24 ঘন্টার ভিতরে কিন্তু প্রকৃতপক্ষে যারা আসামি, অনেক ক্লুলেস ঘটনা কিন্তু এই সরকার ইতিমধ্যে অনেকগুলোর ঘটনা উদ্ঘাটন করেছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে। যে ঘটনাটি বলেছেন ওইটা কিন্তু মনে করেন যে ইতিমধ্যে কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যে রাশেদ প্রধানের বাসায় যে ঘটনাটি ঘটছে, এটা কিন্তু আসলে সচেতন নাগরিক যারা, তারা কিন্তু স্বেচ্ছায় ওখানে গিয়েছে। এখানে কিন্তু দলের কোনো কিন্তু আমাদের দলের কোনো পদধারী কোনো নেতা কিন্তু এখানে যায় নাই। এখানে যারা বাংলাদেশের রাষ্ট্রের প্রতি কিংবা এই সরকারের প্রতি কিংবা দেশের মানুষের প্রতি কিংবা একটি সুন্দর ভবিষ্যৎ একটি বাংলাদেশের প্রতি যারা কমিটেড, যারা সুনাগরিক, তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদেরকে এখানে কিন্তু প্রতিহত করতে গিয়েছে। আর রাশেদ প্রধান কিন্তু যে ন্যাক্কারজনকভাবে আমাদের নেতা তথা বাংলাদেশের আপামর জনসাধারণ নেতা জনাব তারেক রহমানকে যে ভাষায় ওনাকে সম্বোধন করেছে, এটা কিন্তু সমাজে কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। বরঞ্চ যেটুকু ঘটেছে এটা কিন্তু অল্পই ঘটেছে কিন্তু। আর এর বিরুদ্ধে যে রাশেদ প্রধান যে সংক্ষুব্ধ হতো, তাহলে সে আইনের আশ্রয় চাইতে পারতো, সে মামলা করতে পারতো। সে কি কোনো ফৌজদারি মামলা করেছে? করে নাই। সে যদি ফৌজদারি মামলা করতো, তারপর রাষ্ট্র কী ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয় ছিল। আর এখানে কিন্তু আপনি যদি ঘটনাগুলো দেখে থাকেন, কোনো পদধারী আমাদের কোনো ছাত্রদল কোনো পদধারী নেতা কিন্তু সেখানে যায়নি। এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে এবং জনগণের স্বার্থে অঙ্গীকারবদ্ধ একটি সরকার। এই সরকার প্রতিষ্ঠার পর থেকে মব কালচারকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করছে। এবং আপনারা জানেন সরকার গঠন হয়েছে মাত্র 2 মাস হলো, 60 দিন। ইতিমধ্যে মব কালচার মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে এবং আইনের শাসন যখন আরও বলবৎ হবে এবং রাষ্ট্র যখন পুলিশের প্রতি এখনই কিন্তু অনেক সময় অনেক মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আপনি জানেন বিগত 24-এর আন্দোলনের পরবর্তীতে পুলিশের প্রতি কিন্তু রাষ্ট্রের মানুষের একদম কিন্তু আস্থা হারিয়ে গিয়েছিল এবং তাদের যে ড্রেসের যে ঘটনাটি, এখনও কিন্তু ড্রেস নিয়ে কিন্তু অনেকটি কিন্তু বিতর্ক রয়েছে এবং আস্থার সংকট কিন্তু এখন মানুষের মধ্যে রয়েছে। এই যে ঘটনাগুলো রয়েছে, আমার মনে হয় জনগণ তো 5 বছরের জন্য এই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ মাত্র 2 মাস গিয়েছে। আপনি আমাদের নেতা জনাব তারেক রহমান যে 6 মাসের আলটিমেটাম দিয়েছে, আমি দেশবাসীকে আহ্বান জানাবো এবং দেশের নাগরিক যারা রয়েছেন, দেশপ্রেমিক নাগরিক যারা রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো এই সরকারের পাশে থাকুন, এই সরকারকে একটু সময় দিন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখুন আমাদের নেতা কী প্ল্যান নিয়ে এসেছে। এদেশে কোনো মব কালচার থাকবে না, এদেশে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে এবং সুশাসন থাকবে। এটা আমাদের নেতার অঙ্গীকার। সমাজে যখন একটা কালচার তৈরি হয়, সেটা কিন্তু হুট করে তৈরি হয় না।
কারো কারো সেখানে পিছনে ইন্ধন থাকে, কারো কারো আশকারা থাকে। আমরা কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটাই দেখতে পেয়েছি। আমাদের সমাজের মধ্যে মব কালচার একটা ছিল, তবে সেটা খুব সীমিত পরিমাণে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন মানুষের আশকারায় এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। আবার এখন দেখেন, এখন আমাদের বিএনপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে বাংলাদেশে আর কোনো মব কালচার গ্রহণ করা হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। ফলে আপনি একটা কালচার যখন দেখবেন যে গত রেজিমে যেটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়, সেটা কিন্তু এই রেজিমেও সেটা অল্প অল্প করে তার একটা লঘু একটা আভা দেখা যাচ্ছে। সেটা এখন আস্তে আস্তে কমের দিকে। আপনি একটা কালচার হুট করে আপনি সমাজ থেকে বিতাড়িত করতে পারবেন না। সেটার জন্য আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সবাই মিলে এই মব কালচারটাকে দমন করার জন্য, এটাকে প্রশমিত করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সংসদেও এটা নিয়ে কথা হয়েছে। ফলে আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যেই মব কালচার আর এই বর্তমান সময়ে, সেটা একরকম নয়। সেটা দিন দিন প্রশমিত হচ্ছে এবং এটাই বাংলাদেশের মানুষের মধ্যে এই সরকারের প্রতি আস্থা যে ফিরে আসছে তার প্রমাণ। 17 বছর প্রায় একটা ফেসিস্ট রেজিম, সেখানে বাংলাদেশের মানুষের কোনো ম্যান্ডেট ছিল না, জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। এতদিন পরে যেহেতু একটা জনগণের সংসদ, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আমরা চাই যে শুধু আমাদের দলীয় লোকজন না, বাংলাদেশের সকল জনগণ এই সরকারকে সাহায্য করুক, বাংলাদেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে আমাদের বাংলাদেশের জনগণের সবার সহযোগিতা প্রয়োজন। কীভাবে এই বাংলাদেশের দুর্নীতি, মব কালচার, এই সামাজিক যে বিধিগুলো আছে, সামাজিক যে ব্যাধিগুলো আছে, এগুলা প্রশমিত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মব কালচারটা আপনারাও জানেন যেটা অতীত থেকে আসলে হয়ে আসছে, মানে যেভাবে যেটা আর নেই আর কি, অন্তর্বর্তীকালের সময়ও হয়েছে। এর মধ্যে অনেকে প্রকৃতপক্ষে যারা আহত, মানে জুলাই যোদ্ধা ছিল, আহত হোক বা যারা অংশগ্রহণ করছে, প্রকৃতপক্ষে এরা কিন্তু মব কালচারের সাথে আমার জানা মতো জড়িত না, আমার জানা মতো, মানে প্রকৃত যারা জুলাই যোদ্ধা। এখন হ্যাঁ, এর মধ্যে ভালো মন্দ থাকতে পারে, সেটা তো আসলে সবাই জানেন। বিষয়টা আছে যে আমাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছুই করে এক কথায় তারা নিজেদের আখের বুঝায় চলে গেছে। ইভেন আমাদের যারা সম্মুখ সারির যে যোদ্ধাগুলো ছিল, তারা ওই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। তো যারা এখন আপনি আহত অনেকেই আছেন হসপিটালের বেডে, সেখানে খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু খুব মানবিত জীবনযাপন করছে, তাদের কোনো ট্রিটমেন্ট সঠিকভাবে নেওয়া হয়নি, করা হচ্ছে না, কারণ অর্থের অভাবে তাদের দেখভাল করার সরকারিভাবে যেটা করার কথা কিছুই করা হয়নি। তো দেখেন, আমি একজন আহত জেলায় যে আমি 16টা গুলি খেয়েছিলাম এবং আমার হাতটা কিন্তু আমি এখনও জোরে করতে পারিনি, কোনো কাজ করতে পারিনি, আমার এই সাইডটা দিয়ে 16টা গুলি। তো আমি এখন পর্যন্ত তালিকাভুক্ত হইনি, আমি কিন্তু আবেদন করছি, আমি সহ আমার পুরো পরিবার সহ। তো আপনি বলেন ভাই, এটা কি আমাদের প্রাপ্য অধিকার ছিল না? অধিকার থেকে দেখেন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আর এই বর্তমান গভর্নমেন্টের ব্যাপারটা তো আসলে বলার অপেক্ষায় রাখেন, তারা তো গণভোটই মানছে, যে আশাটা করে আমরা আসলে তাদেরকে এই যে গণভোট, এই সরকার গণভোট মানছে না, তারপর হচ্ছে পাম্পে তেল নেই, তেলের দাম বৃদ্ধি হইলো, তারপর হচ্ছে তারা স্বীকার করছে না আসলে তেল নেই, এইটা কি কোনোভাবে একটা মবের আন্ডারে পড়ে কি? 100% এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তেল নাই এ কথা ভুল, কারণ তারা বলছে তেল আছে, তেলটা গেল কোথায়? আমরা যখন লাইনে দাঁড়িয়ে দেখেন, আপনি ওই পাম্পের সামনে যে গাড়িগুলো অপেক্ষা করে দিনের পর দিন, এমন আমি দেখি, আমি একজন মিডিয়া কর্মী, আমি বিবিসি ক্রাইম নিউজের রিপোর্ট করি, তা আমি মাঝে মাঝে দেখি যে কোনো ব্যক্তি আগের দিন আমি দেখি লাইনে দাঁড়াই আছে, ঠিক যখন সিরিয়াল আসে তখন তেল পুরাই গেছে, কিন্তু এরপরও কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখছি তেল কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তো তাদেরকে তেল দেওয়া হচ্ছে না, তার মানে কি এই তেলগুলো নিশ্চয়ই সরাই রাখা হচ্ছে, কেউ না কেউ এগুলো সুবিধা গ্রহণ করছে আর কি। তো আসলে ভাই, দেশ যেভাবে চলছে এটার জন্য আমরা আসলে আন্দোলন। তাহলে কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেগুলো হয়েছে, মানে মব যেটাকে বলা হচ্ছে, ওইটাই কি ঘুরে ফিরে আবার আসছে? এটা একটু আপনি আপনার মতো এটারই পুনরাবৃত্তি, তার মানে ওই পুরন কালচারে নতুন করে এখানে আরও খারাপ কিছু হচ্ছে। আপনি 2 দিন আগে দেখেন এই রাশেদ প্রধানের বাড়িতে যে হ্যাঁ, এটা মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, কারণ বিগত আমলে যেটা বন্ধ ছিল তার কারণেই কিন্তু আন্দোলনটা হয়েছে, যে তাদের ব্যক্তিগত যে স্বাধীনতাটা, কথা বলার অধিকারটা থেকে তাদের মানুষকে বঞ্চিত করা হয়েছে আমাদের। তো এখন কী হচ্ছে, এই
ইন্ডিয়ার গভর্নমেন্ট আমলে মোটামুটি কিছুটা মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে কিছুটা, কিন্তু এখন এসে কী হয়েছে মানুষের কথা বলার অধিকার নেই। আসলে এরা তো বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক, এখন যারা আছে প্রত্যেকেই তো এই জেলা আন্দোলনের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা দল। কিন্তু তাদেরকে উচিত হচ্ছে যে এই ধরনের কালচার আবার ফিরে নিয়ে আসে। আসলে আমরা কেউই ভালো না, দেশের মানুষের অবস্থা খারাপ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা সারা জীবন ওই ধরনের আন্দোলন করব, নিহত হব, আহত হব বা আমরা ক্ষতিগ্রস্ত হব, মাঝখানে এই সুবিধাগুলো ভোগ করবে রাজনৈতিক দলগুলো। কেউই ভালো না। ওই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সব ভুলে যায়। বিএনপি কি আপনার ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেনি, কিন্তু তার ফল কী হবে? এখন ক্ষমতায় যাওয়ার পরে পুরো পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি আবার অন্য গভর্নমেন্ট আসলে যে তারাও যে এর পক্ষে কাজ করবে, এটা তো গ্যারান্টি নেই। মানে আমাদের দেখা যে কালচারটা আমরা চোখে দেখছি, গত 17 বছরে দেখছি। আওয়ামী লীগের আমলেও কিন্তু অনেক তারা নির্বাচনের আগে অনেক ইস্তাহার দিছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কতটুকু রাখতে পারছে পারেন। আবার দেখেন ইন্ডিয়ার গভর্নমেন্ট 1.5 বছর থেকে গেল, তারা দাবেদারি করে গেছে, 100% দাবেদারি করে গেছে। অথচ আমাদের জন্য তারা কী করছে? তাদের মূল কাজ তো ছিল আপনাদেরকে নিয়ে কাজ। আমাদের জন্য কিছু বা আপনার নিজের চোখে দেখেন, আপনারা তো ইয়ে করেন, বিভিন্ন জায়গায় ঘোরেন, দেখেন, বোঝেন। আমাদের জন্য কোনো কাজই করেন না। শুধু আমি আমার জানা মতে কিছু কিছু এলাকায় আছে, তাদের আত্মীয় স্বজনের যে আহত জুলাই যোদ্ধাদের একটা ইয়ে ছিল, ফাউন্ডেশন করা হয়েছিল আর কি। সেখান থেকে শত শত কোটি টাকা যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে। 15 জন, 20 জন, 30 জন ভুয়া, তাদের কোনো নামগন্ধে কিছুই জানে না। পরবর্তী তারা তা আন্দোলনতে পড়ে থাকে, কোনো সুযোগ নেই। পরবর্তী ইনভেস্টিগেশনে পাওয়া গেছে, অথচ সেই টাকা কিন্তু কয়েকদিনের মধ্যে হাওয়া হয়ে গেছে। কেন এগুলো যাবে? সঠিক ব্যবহার হওয়া দরকার ছিল, তাই না? আহত জুলাই যোদ্ধা কারা, তাদের কল্যাণার্থে এগুলো ব্যবহার করা দরকার ছিল। আসলে কি তা হয়েছে? হয়নি। দেখেন আমরা এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমাদের ট্রিটমেন্ট কিন্তু আমাদের নিজেদের পকেট টাকা খরচ করে আমরা করছি। আমার ছেলেও কিন্তু আহত, আমি 16টা গুলি খেয়েছি, আমার ছেলে তার থেকে বেশি আক্রান্ত। তার তো এবার এসএসসি পরীক্ষার্থী। আমার হোল ফ্যামিলিতেই আমরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং আমরা অ্যারেস্ট হয়েছি, আমাদের প্রমাণ আছে। আমাদেরকে নিয়ে মারধর করা হয়েছে, আমরা পুলিশের হাতেও অ্যারেস্ট হয়েছি, আমরা ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রত্যেক নির্যাতনের শিকার হয়েছি। তারপর পুলিশ তো আমাদের সাথে যে আচরণ করছে। আবারও নতুন কোনো বিষয় নিয়ে শুনবো আপনাদের, জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাথে থাকুন ক্যাম্পাস টাইমসের।